হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো জ্ঞান বিজ্ঞান পর্বের আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। এর আগের ক্লাসে আমরা অ্যাসিড, বেস এবং সল্ট সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম এবং আজকে আমরা তার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তোমরা যারা যারা আগের ক্লাসটা অ্যাটেন্ড করোনি সেই ক্লাসটা অ্যাটেন্ড করে তবেই এই ক্লাসটা অ্যাটেন্ড করো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এর আগের পর্বে আমরা কি কি আলোচনা করেছিলাম? আমরা আলোচনা করেছিলাম অ্যাসিড কি, বেস কি, সল্ট কি, অ্যাসিড এবং বেস কিভাবে নিউট্রালাইজ করে একজন আরেকজনকে, এবং অ্যাসিড এবং বেসের যাবতীয় কেমিক্যাল রিয়াকশনসগুলোর ব্যাপারে, তাই না? এছাড়া আমরা আরও আলোচনা করেছিলাম যে অ্যাসিড বা বেস তাকে আমরা শনাক্ত করব কি করে, কোনটা অ্যাসিড কোনটা বেস, এইগুলোর ব্যাপারে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তারপর থেকে, অর্থাৎ অ্যাসিড বা বেসকে আমরা শনাক্ত তো করতে শিখে গেলাম, কিন্তু কোন অ্যাসিডটা কতটা শক্তিশালী বা কোন বেসটা কতটা শক্তিশালী, তাদের পাওয়ার কতটা, সেই ব্যাপারে কি করে আমরা শিওর হতে পারবো। তো অ্যাসিড বা বেসের পাওয়ার বুঝতে গেলে তোমাকে বুঝতে হবে যার ব্যাপারে, সেটা হলো পিএইচ। কি এই পিএইচ? পিএইচ হলো একটা স্কেল যে তার মান দ্বারা বুঝিয়ে দেয় কোনো একটা অ্যাসিড বা কোনো একটা বেস কতটা পাওয়ারফুল। এই পিএইচ এর পুরো অর্থ হচ্ছে পোটেন্স অফ হাইড্রোজেন। পি মানে পোটেন্স, এইচ মানে হাইড্রোজেন। পোটেন্স কথার অর্থ কি? পোটেন্স কথার অর্থই পাওয়ার। ওই যে বললাম পিএইচ স্কেল কি করে, অ্যাসিড বা বেসের পাওয়ার বুঝিয়ে দেয়। আর হাইড্রোজেন কেন? তোমাদের খেয়াল থাকবে নিশ্চয়ই, লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে যে কোনো অ্যাসিড তার জলীয় দ্রবণে প্রচুর পরিমাণে হাইড্রোজেন আয়ন তৈরি করে। এই হাইড্রোজেন আয়ন কি করে? এই হাইড্রোজেন আয়নের পরিমাণ যত বেশি হয় সেই অ্যাসিডটা তত শক্তিশালী হয়, তাই না? তাই যে কোনো অ্যাসিডের জলীয় দ্রবণে এই হাইড্রোজেন আয়নের পরিমাণ যত বেশি হবে, আমরা বলবো সেই অ্যাসিডের পাওয়ার তত বেশি, সেই অ্যাসিডের পাওয়ার তত বেশি। আর এই পিএইচ স্কেলটাকে এমনভাবে তৈরি করা হয়, অ্যাসিডের পাওয়ার যত বেশি হবে পিএইচ এর মান তত কম হবে। কথা বোঝা গেল? তাই পিএইচ এর মান যত কম হবে আমরা বলবো অ্যাসিডের পাওয়ার তত বেশি, অ্যাসিডের মধ্যে এইচ প্লাস আয়নের সংখ্যা তত বেশি এবং অ্যাসিডটা তত ডেডলি। ওকে? এবং এই স্কেলটাকে তৈরি করা হয় কিভাবে দেখো, এই স্কেলটা অ্যাকচুয়ালি 0 থেকে 14 পর্যন্ত বিভিন্ন সংখ্যার একটা স্কেল। একদম সব থেকে কম মান এর 0 এবং সব থেকে বেশি মান হচ্ছে 14। একদম মাঝখানে রয়েছে 7। 7 7কে বলা হয় নিউট্রাল, অর্থাৎ কোনো দ্রবণের পিএইচ মান যদি 7 হয়, না তো সে অ্যাসিড না সে বেস, না অ্যাসিড না ক্ষার। 7 থেকে যত কমের দিকে যাব আমরা পিএইচ এর মান তত কমছে। আর আমি একটু আগে তোমাদের কি শেখালাম, পিএইচ এর মান যত কমবে দ্রবণটা তত বেশি অ্যাসিডিক হবে, তার অ্যাসিড প্রপার্টি তত বেশি হবে। তাই এই 7 থেকে কম যাদের ভ্যালু তোমরা দেখছো তারা সবাই হলো অ্যাসিডিক। 7 থেকে 6 যার পিএইচ সে আরো বেশি অ্যাসিডিক, 6 থেকে কম হলে আরো বেশি অ্যাসিডিক। এবং একদম নিচের দিকে যারা রয়েছে, যাদের এরকম লাল কালার দিয়ে মার্ক করা রয়েছে 0, 1, 2, 3, এরা খুব হাইলি অ্যাসিডিক, এরা প্রচন্ড পরিমাণে অ্যাসিডিক। ঠিক আছে? যত এই দিক থেকে আমরা ওই দিকে যাবো 1, 2, 3, 4 করে, তত অ্যাসিড পাওয়ারটা কমতে থাকবে এবং তার সে তত নিউট্রাল হতে থাকবে। নিউট্রাল মানে না তো সে অ্যাসিড না সে বেস। একদম যখন তুমি 7-এ পৌঁছে গেলে, সেই 7 হলো না অ্যাসিড না বেস। এইবার 7-এর পর থেকে যখন তুমি আবার 14-র দিকে যাবে, তখন হচ্ছে উল্টোটা। এবার হচ্ছে বেসের ঘরগুলো শুরু। তো 7-এর পর থেকে যখন 8 হবে পিএইচ এর মান, 9 হবে, 10 হবে, 11 হবে, তত দ্রবণটা আস্তে আস্তে বেসিক হতে থাকবে। তার বেস প্রপার্টি তখন বাড়তে থাকবে। একদম 12, 13, 14-তে বেস প্রপার্টিটা হাই। অর্থাৎ আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম এটাই যে পিএইচ এমন একটা স্কেল, এটা শুরু হয় এই দিকে থাকবে, তার বাঁ দিকে থাকছে হচ্ছে অ্যাসিড, ডান দিকে হচ্ছে বেস। আমরা ছোটবেলায় এবিসিডি কিভাবে পড়েছি? আগে আমরা এ পড়েছি, পরে আমরা বি পড়েছি। তাহলে এ এইদিকে মানে অ্যাসিড এইদিকে, বি এইদিকে মানে বেস এইদিকে। মাঝখানে 7 হলে সে না অ্যাসিড না বেস। 7-এর বাঁ দিকে গেলে পিএইচ 7-এর থেকে কম হলে সে অ্যাসিডিক, 7-এর থেকে বেশি পিএইচ হলে সে বেসিক বা ক্ষারীয়। বোঝা গেল? এবং যত বেশি হবে তত বেশি বেসিক। এখন যদি আমাদের প্রশ্ন করা হয় যে আমাদের যে সাধারণ খাদ্য জল, যে পানীয় জল, সেই পানীয় জল অ্যাসিড না বেসিক? আমরা জানি সাধারণ পানীয় জল না তো অ্যাসিড হয় না বেস, স্বভাবতই তার পিএইচ এর মান কত হবে? 7, তাই না? সাধারণ পানীয় জলের পিএইচ হচ্ছে 7। কিন্তু সেই পানীয় জলের মধ্যে যদি কিছুটা অ্যাসিড মিশিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? তার পিএইচ 7-এর থেকে কমে যাবে। সেই পানীয় জলের মধ্যে যদি কিছুটা সাবান মিশিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? তার পিএইচ 7-এর থেকে বেড়ে যাবে। ঠিক আছে? বোঝা গেল?
তো এখন আমরা ডিসকাস করব এই যে 0 থেকে 14 পর্যন্ত এই যে স্কেলটা, পিএইচ স্কেলটা, আমাদের রেগুলার লাইফে আমরা যে সমস্ত জিনিসপত্রগুলো ব্যবহার করে থাকি তাদের পিএইচ স্কেল কীরকম, তারা কারা কারা অ্যাসিডিক, তারা কারা কারা বেসিক। ঠিক আছে? তো দেখো এখানে একটা ছবির মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করা হয়েছে যে কারা কারা আমাদের রেগুলার লাইফে আমরা যাদেরকে ব্যবহার করি, কারা কারা অ্যাসিডিক, কারা কারা বেসিক। সবার ফার্স্টে আমি পানীয় জল দিয়ে শুরু করি। পানীয় জল সে নিউট্রাল হয়, না অ্যাসিড না বেস। ওকে, না সে অ্যাসিড না ক্ষার। কিন্তু দেখো আমরা যে দুধ পান করি, চা কফি পান করি, হ্যাঁ, সেগুলো কিন্তু একটু হালকা অ্যাসিডিক। হালকা অ্যাসিডিক, সাতের থেকে কম মানে হালকা অ্যাসিডিক। মিল্ক একটু অ্যাসিডিক, কফি, ওয়াইন এরা সবাই অ্যাসিডিক। কিন্তু যত এইদিকে তুমি যাবে এরপর ভিনিগার বলো, লেমন বলো, হ্যাঁ, আমাদের স্টমাকে যে HCl অ্যাসিড প্রডিউস হয় সেই স্টমাকের অ্যাসিড বলো মানে পাকস্থলীর অ্যাসিড, তারা সবাই কিন্তু হাইলি অ্যাসিডিক। আবার যদি ওইদিকে যাওয়া যায়, বেকিং সোডা, আমাদের ব্লাড, এরা কিন্তু হালকা বেসিক। ব্লাড কিন্তু হালকা বেসিক, ব্লাড কিন্তু ক্ষারীয়, ব্লাড কিন্তু অ্যাসিডিক নয়। বেকিং সোডা, তারপর হচ্ছে আমাদের মিল্ক অফ ম্যাগনেসিয়া যেটাকে অ্যান্টাসিড হিসেবে ব্যবহার করা হয়, পরে পড়বো এর ব্যাপারে। হ্যাঁ, তারপর অ্যামোনিয়া আছে। আমরা যে সাবান ব্যবহার করি ডেইলি লাইফে সেই সাবান যথেষ্ট বেসিক, তাই না? তারপর ব্লিচ করার কাজে যেগুলো ব্যবহার করা হয়, ড্রায়ার, ক্লিনার, এরা সবাই কিন্তু হালকা হালকা করে বেসিক। তো বোঝা গেল পিএইচ এর এই স্কেলটাকে 0 থেকে 7 পর্যন্ত যে স্কেলটা রয়েছে তাকে আমরা শিখলাম যে 0 থেকে 14 পর্যন্ত যে স্কেলটা রয়েছে মাঝখানের স্বাদ, তার এই দিকটা অ্যাসিড এই দিকটা বেস, এটা আমরা শিখলাম। এবং রেগুলার লাইফে যে জিনিসগুলোকে আমরা ব্যবহার করে থাকি তাদের কার কার মধ্যে অ্যাসিডিক ক্যারেক্টারিস্টিক্স দেখা যায়, কার কার ব্যাপারে বেসিক ক্যারেক্টারিস্টিক্স দেখা যায়, আমি আশা করি তোমাদের সেই ব্যাপারেও ক্লিয়ার একটা আইডিয়া তৈরি হয়েছে। ঠিক আছে? এখন এই পিএইচ স্কেলের মান আমাদের ডেইলি লাইফকে বিভিন্নভাবে ইমপ্যাক্ট করে। আমরা এখন পিএইচ ভ্যালু দেখলেই বুঝতে পারবো যে কে অ্যাসিডিক কে বেসিক। তোমাকে জিজ্ঞাসা করা হয় যদি কারোর পিএইচ 5.5, সে অ্যাসিড না বেস, তুমি বলবে আচ্ছা 7 থেকে কম তার মানেই অ্যাসিড, তার মানে সে অ্যাসিডিক। আচ্ছা কারোর পিএইচ 8.2, তাহলে সে অ্যাসিডিক না বেসিক? 7 থেকে বেশি, তার মানে সে বেসিক। আচ্ছা কারোর পিএইচ একদম 7, তাহলে সে না তো অ্যাসিড না বেস, সে একদম নিউট্রাল। ওকে, এখন আমাদের এভরিডে লাইফে এই পিএইচটা কিভাবে কাজ করে। আমাদের বডি বলো বা আমাদের এই পরিবেশের কথা বলো, তাদের মধ্যে অবিরত প্রচুর কেমিক্যাল রিয়াকশন হয়ে চলেছে, তাই না? তো সেই কেমিক্যাল রিয়াকশন হওয়ার জন্য তাদেরও কিন্তু এই অ্যাসিড এবং বেসের একটা ব্যালেন্স কন্টিনিউ করে রাখতে হয়, ধরে রাখতে হয়। কোনো একটা বেশি হয়ে গেলে কিন্তু আমাদের বডিও ঠিক করে কাজ করতে পারে না, নেচারও ঠিক করে কাজ করতে পারে না। বডির কথা যদি বলি, আমাদের বডি ভালো কাজ করে 7 থেকে 7.8 এই পিএইচ রেঞ্জের মধ্যে, অর্থাৎ হালকা বেসিক রেঞ্জের মধ্যেই আমাদের বডি ভালোভাবে কাজ করতে পারে। ঠিক আছে? এটার থেকে যদি কমে গিয়ে বডি অ্যাসিডিক হয়ে যায় তখন কিন্তু মুশকিল হয়ে যায়, বডি ঠিকঠাক কাজ করতে পারে না। এমনকি আমাদের শুধু বডি না, ছোট থেকে বড় সমস্ত প্রাণীদেরও তাই। ঠিক আছে? যেমন দেখো এই যে বিভিন্ন শিল্পাঞ্চলগুলো রয়েছে, শিল্পাঞ্চলগুলোতে হয় কি সমস্যা, সেখানে প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রিয়াল ধোঁয়া তৈরি হয়, কারখানার ধোঁয়া। সেই কারখানার ধোঁয়াগুলো নেচারে যখন মিশে যায়, নেচারে মিশে গিয়ে তারা কি করে, নেচারটাকেই অ্যাসিডিক তৈরি করে ফেলে। ওই নেচারে যখন বৃষ্টি হয়, ওই পরিবেশে যখন বৃষ্টি হয়, এই ধোঁয়াগুলোর জন্য, সেই বৃষ্টিগুলো যখন হয়, এই ধোঁয়াগুলো সেই বৃষ্টির জলের সঙ্গে মিশে গিয়ে বৃষ্টির জলটাকেই অ্যাসিডিক তৈরি করে ফেলে এবং সেই বৃষ্টিগুলোকে বলা হয় অ্যাসিড রেইন। কখন আমরা বলতে পারবো যে বৃষ্টি মানে যেখানে সেই বৃষ্টিটা হচ্ছে সেই বৃষ্টিটা অ্যাসিড রেন হচ্ছে? যখন ওই বৃষ্টির জলের পিএইচ কমে 5.6 এর নিচে নেমে যায়। এই সংখ্যাটা মাথায় রাখবে, কোনো জায়গায় যদি বৃষ্টির জলের পিএইচ 5.6 এর নিচে নেমে যায় আমরা তখন বলবো যে সেইখানকার বৃষ্টি অ্যাসিডিক। না হলে সাধারণ বৃষ্টির জলের পিএইচ কত হওয়া উচিত? একদম 7 হওয়া উচিত। না তো তার অ্যাসিড হওয়া উচিত না বেস হওয়া উচিত। কিন্তু কলকারখানাযুক্ত অঞ্চলে, ইন্ডাস্ট্রিয়াল অঞ্চলে কি হয়, এটা কমে গিয়ে 5.6 হয়ে যায়, কারণ আবহাওয়ায় যে সমস্ত গ্যাসগুলো মিশে রয়েছে তারা এই বৃষ্টির জলের সঙ্গে মিশে সেটাকে অ্যাসিড বানিয়ে ফেলে। এখন এই অ্যাসিড রেনটাই যখন হয়, অ্যাসিড বৃষ্টি, সেটা প্রবাহিত হয় বিভিন্ন নদী দিয়ে। ফলে সেই নদীতে মাছ বলো বা আদার্স যে সমস্ত প্রাণীরা রয়েছে তাদের সার্ভাইভ করাটা মুশকিল হয়ে যায়। ফলে আম ওই যে অ্যাকোয়াটিক লাইফ যারা রয়েছে, যেগুলো জলে জন্মানো গাছপালা বা জলে বসবাস করা মাছ বা অন্যান্য প্রাণীরা, তাদের কিন্তু বেঁচে থাকতে যথেষ্ট পরিমাণ সংঘর্ষ করতে হয়। ঠিক আছে? এছাড়া আমরা যদি দেখি গাছগাছালির ক্ষেত্রেও সমস্যা হয়। কোনো একটা জায়গায় যদি অ্যাসিড রেন হয় সেই জায়গাটার মাটিটাও যথেষ্ট অ্যাসিডিক হয়ে ফেলে। ফলে সেই জায়গার মাটিতে সাধারণভাবে যে সমস্ত গাছপালাগুলো জন্মাতো তারা সেই উত্তম পরিবেশ পায় না। ফলে সেখানকার গাছপালাগুলো ক্ষতিগ্রস্ত হয়। তো গাছেরা, তারা কিন্তু মোটামুটি সবথেকে ভালো গ্রোথ হয় যখন তাদের মাটির পিএইচ 5.5 থেকে 7 মানে হালকা বেসিক নেচারে।
হালকা অ্যাসিডিক হলে। কিন্তু যখন অ্যাসিড রেন হয়, অ্যাসিড রেন হলে এটা অত্যাধিক অ্যাসিডিক হয়ে যায়, তখন কিন্তু সেটা গাছের সাপোর্টটাকে বা গাছটাকে গ্রো করতে হেল্প করে না, উল্টে গাছের গ্রোথটাকে বিঘ্নিত করে। বোঝা গেল? এইভাবে পিএইচ আমাদের ডেইলি লাইফকে এফেক্ট করে। আমি যদি আরো ইন ডিটেইলসে বলি, আমাদের এই যে খাদ্যদ্রব্য আমরা খাই, সেই খাদ্যদ্রব্যগুলো যখন আমাদের পাকস্থলীতে বা স্টমাকে যায়, আমাদের স্টমাক কি করে? আমাদের স্টমাক প্রচুর পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে? আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটাকে ভেঙে আমাদের হজম করতে সাহায্য করে। তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা ক্ষতিকর নয়। এ আমাদের খাবারগুলোকে ভেঙে হজম করতে সাহায্য করে। কিন্তু কখনো কখনো যদি কেউ খালি পেটে থাকে বা দীর্ঘ সময় ধরে উপোস করে থাকে, তখন কি হয়? তখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা বডি তো তৈরি করতে থাকে। কিন্তু সে খাবার পায় না যে খাবারটাকে সে হজম করতে পারবে। ফলে এই অ্যাসিডটা তখন শরীরের ক্ষতি করতে থাকে। আমরা বলি অ্যাসিড হয়ে গেছে। এবং এই অ্যাসিডটাকে সল্ভ করার জন্য তখন আমাদের অ্যাসিডিটি হয়। সেই অ্যাসিডিটিটাকে থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা তখন কি করি? বিভিন্ন অ্যান্টাসিড কিনে খাই, তাই না? বিভিন্ন অ্যান্টাসিড কিনে খাই। এখন এই অ্যান্টাসিড গুলোর মধ্যে কি এমন থাকে যে সেই বডির অ্যাসিডটাকে ঠিকঠাক করে দেয়, আমাদের অ্যাসিডিটির প্রবলেমটা দূর হয়ে যায়? আসলে এই অ্যান্টাসিড যেগুলোকে আমরা খাই, তারা আর কিছুই না, তারা হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা মিল্ক অফ ম্যাগনেসিয়া। এই কেমিক্যালটা তাদের মধ্যে থাকে এবং এই কেমিক্যালটা আদতে একটা বেস, যে কিনা আমাদের বডির ওই অত্যাধিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তাকে সল্ট অ্যান্ড ওয়াটারে কনভার্ট করে। আর আমরা শিখেছি সল্ট অ্যান্ড ওয়াটার অর্থাৎ লবণ এবং জল, এরা কোনোটাই না তো অ্যাসিড হয় না বেসিক, ফলে এরা ক্ষতিকর নয়। তাই আমরা যে অ্যান্টাসিডটা খাই, পরীক্ষায় প্রশ্ন দেয় যে এই অ্যান্টাসিডটার মধ্যে আসলে কি থাকে বা এই অ্যান্টাসিডটার নেচার কিরকম, বলবে এই অ্যান্টাসিডটা আসলে ক্ষারীয় বা বেসিক, এবং এই অ্যান্টাসিডটার মধ্যে যে কেমিক্যালটা থাকে তার নাম হলো মিল্ক অফ ম্যাগনেসিয়া বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ওকে? এছাড়া আরো একটা জিনিস তোমরা খেয়াল করে থাকবে যে আমরা রেগুলার যখন দাঁত মাজি, হ্যাঁ, কেন আমাদের রেগুলার বলা হয়, অ্যাডভাইস করা হয়, বড়রা অ্যাডভাইস করে যে রেগুলার বেসিসে দাঁত পরিষ্কার করতে। যে খাবারগুলো আমরা খাই সেই খাবারগুলোর কিছুটা অংশ আমাদের দাঁতের গ্যাপে আটকে যায়। এখন সেই অংশগুলো কি করে? সেই অংশগুলো বিভিন্ন ব্যাকটেরিয়ার সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে এবং এই অ্যাসিড আমাদের দাঁতের ক্ষতি করতে সাহায্য করে। যদি কখনো এই অ্যাসিডিটি বা পিএইচ 5.5 এর নিচে নেমে যায়, তার মানে তখন সেটা আমাদের দাঁতের কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষতি করে। তো আমাদের চেষ্টা করতে হবে আমাদের মুখের পিএইচ যেন কখনো 5.5 এর নিচে না নামে। এখন আমাদের দাঁতের বাইরে একটা এনামেলের কোটিং থাকে, যেটাকে বলা হয় আমাদের বডির হার্ডেস্ট সাবস্টেন্স, দাঁতের এনামেল। সেটা কি দিয়ে তৈরি হয়? সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপেটাইট বা ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি, যেটা হচ্ছে বডির হার্ডেস্ট সাবস্টেন্স, সব থেকে কঠিন অংশ দাঁতের এই এনামেল। মাথায় রাখবে, এটাও পরীক্ষায় প্রশ্ন দেয় যে হিউম্যান বডির সব থেকে হার্ডেস্ট পার্ট কোনটা? তো দাঁতের এনামেল। কিন্তু এই অ্যাসিড কিন্তু সেই এনামেলটাকেও ধ্বংস করে দেয় যদি সে 5.5 এর নিচে পিএইচ নেমে যায়। এর সমাধান কি? এর সমাধান হচ্ছে আমাদের খাওয়া দাওয়া করে ভালো করে মুখ ধোয়া, বা আমাদের খাওয়া দাওয়ার পরে রেগুলার বেসিসে আমাদের দাঁত মাজা। দাঁত মাজার জন্য যে টুথপেস্টটাকে আমরা ব্যবহার করি, সেই টুথপেস্টের মধ্যে কি থাকে? সেই টুথপেস্টের মধ্যে বেস থাকে, বেস। এই বেস কি করে? বেস অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন করে তাকে সল্ট অ্যান্ড ওয়াটারে কনভার্ট করে দেয়। ফলে মুখে তৈরি হওয়া ওই অ্যাসিড আমাদের আর ক্ষতি করতে পারে না। ওকে? তাই যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন করা হয় যে টুথপেস্টের ক্যারেক্টারিস্টিক্স কিরকম, সে অ্যাসিডিক না বেসিক? বলবে সে হলো আসলে বেসিক। টুথপেস্টগুলো হয় বেসিক। ওকে? আর খাবার-দাবারগুলো ব্যাকটেরিয়ার সঙ্গে যখন রিঅ্যাকশন করে তারা কি প্রোডিউস করে? তারা প্রোডিউস করে অ্যাসিড। ওকে? চলো নেক্সট। আর যদি বলি অ্যাসিড বেস শুধুই কি ক্ষতি করে? এরা কি কোনো উপকার করে না? অবভিয়াসলি উপকার করে। অ্যাসিড এবং বেস নেচারের বিভিন্ন অ্যানিমেলদের আমাদের যেরকম খাবার হজম করতে সাহায্য করে, নেচারের বিভিন্ন প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেলদের তাদের সেলফ ডিফেন্সের কাজে লাগে। তোমরা দেখবে বিচুটি পাতা হাতে লাগলে হাত চুলকায়। তোমরা দেখবে পিঁপড়ের কামড়ে আমাদের গায়ে জ্বালা করে। মৌমাছির হুল ফুটি দিলে আমাদের জ্বালা করে। এগুলো কেন? কারণ নেচার তাদের বেশ কিছু অ্যাসিড দিয়ে রেখেছে, যে অ্যাসিডটার নাম হলো ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড। এই অ্যাসিডটা কি করে? ওই পিঁপড়ের হুলে থাকে, মৌমাছির হুলে থাকে, এই ইত্যাদি ইত্যাদি সব জায়গায় থাকে। এই অ্যাসিডটা কি করে? এই অ্যাসিডটা তাদের সেলফ ডিফেন্সে হেল্প করে। যখন যখন আমরা এই বিচুটি পাতাটাকে ধরি বা আমাদের কোনো পিঁপড়ে কামড়ায় বা মৌমাছি হুল ফুটিয়ে দেয়, তখন তারা তাদের মধ্যে যে অ্যাসিড থাকে, এই মিথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড, এই অ্যাসিডটাকে আমাদের স্কিনের উপর ঢেলে দেয়। ফলে আমাদের হাতে বা যে জায়গায় এই পিঁপড়ে কামড়াক না কেন, সেখানে কিন্তু আমাদের প্রচণ্ড জ্বলন হতে থাকে, আমাদের জ্বলতে থাকে জায়গাটা। তো তার কারণ এমন নয় যে পিঁপড়ের দাঁত প্রচণ্ড শক্ত, তার কারণ হচ্ছে পিঁপড়ে হুলের মাধ্যমে মিথানোয়িক অ্যাসিডটাকে তোমার বডিতে ঢেলে দিয়েছে, যেটা কিনা একটা বার্নিং পেইন তৈরি করতে পারে, জ্বালা করে প্রচণ্ড পরিমাণে।
তো আমরা তখন কি করি, আমরা তখন এগেইন আমরা সেই জায়গাটাতে চুন বা টুথপেস্ট লাগাই, চুন বা টুথপেস্ট লাগাই। ঘুরে ফিরে সেই একই ব্যাপার, চুন বা টুথপেস্টের মধ্যে কি এমন থাকে যাতে আমাদের জ্বালা কমে যায়? চুন বা টুথপেস্টের মধ্যে আসলে বেস থাকে, বেস। সেই বেস ওই অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করে ওটাকে নিউট্রালাইজ করে দেয়, ওটাকে সল্ট অ্যান্ড ওয়াটারে পরিণত করে দেয়। ফলে আমাদের জ্বালা কিছুটা হলেও লাঘব হয়। বোঝা গেছে? তাই অ্যাসিড এবং বেসের এই যে রিয়াকশন বা নিউট্রালাইজেশন রিয়াকশন, এ কিন্তু আমাদের কাছে নতুন কিছু নয়। ছোটবেলা থেকে এর অনেক এক্সাম্পল আমরা দেখে আসছি আমাদের ডেইলি লাইফে, রাইট? চলো নেক্সট আমি কয়েকটা অ্যাসিড, পরিচিত অ্যাসিড সম্পর্কে এবং তাদের মধ্যে অ্যাকচুয়ালি কোন অ্যাসিড থাকে তাদের ব্যাপারে বলবো। পরীক্ষায় এ ব্যাপারে প্রশ্ন দেয়, যেগুলো আমরা ডেইলি লাইফে ইউজ করি। যেমন ধরো ভিনিগার, ভিনিগারের মধ্যে যে অ্যাসিডটা থাকে তার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। লেবুর মধ্যে থাকে সাইট্রিক অ্যাসিড। তেঁতুল বা ট্যামারিন্ডের মধ্যে থাকে টার্টারিক অ্যাসিড। টমেটোতে থাকে অক্সালিক অ্যাসিড। কার্ড অথবা দইতে থাকে ল্যাকটিক অ্যাসিড। নর্মাল লেমন তাতে থাকে সাইট্রিক অ্যাসিড বা পাতিলেবু। অ্যান্ট স্টিং মানে পিঁপড়ের হুলে থাকে মিথানোইক অ্যাসিড বা সহজে বলতে গেলে ফর্মিক অ্যাসিড। নেটেল স্টিং তাতেও থাকে মিথানোইক অ্যাসিড বা সহজে বললে ফর্মিক অ্যাসিড। তো আশা করি এই অবধি তোমরা মোটামুটি অ্যাসিড এবং বিভিন্ন অ্যাসিডগুলোর যে রেগুলার লাইফে ব্যবহার তাদের ব্যাপারে একটা ক্লিয়ার আইডিয়া তোমাদের তৈরি হয়েছে। নেক্সট চলে আসি সল্টের ব্যাপারে। না, হোয়াট ইজ সল্ট? অ্যাসিড এবং বেস সম্পর্কে তোমাদের পড়া হলো। আমরা এই চ্যাপ্টারে তিনজনের ব্যাপারে পড়বো, অ্যাসিড, বেস অ্যান্ড সল্ট। তো বলে রাখি, সল্ট আর কিছুই না, অ্যাসিড এবং বেস যখন একজন আরেকজনের সঙ্গে রিয়াকশন করে, অ্যাসিডের যে নন মেটালিক পার্টটা থাকে এবং বেসের যে মেটালিক পার্টটা থাকে, তারা দুজন একসঙ্গে মিশে সল্ট তৈরি করে। এই সল্ট না তো অ্যাসিডিক হয় না বেসিক হয়, ঠিক আছে? এর মধ্যে একটা অ্যাসিডের মেটালিক, নন মেটালিক পার্ট, বেসের মেটালিক পার্ট থাকে এবং এই সল্ট না অ্যাসিডিক হয় না বেসিক হয়। ফলে এর পিএইচ কত হয়? পিএইচ হয় একদম 7। তবে কিছু কিছু সল্ট আছে যারা হালকা অ্যাসিডিক হতে পারে, হালকা বেসিক হতে পারে, অতটাও জানার দরকার নেই। পড়ে রাখতে পারো এদের ব্যাপারে যদি চাও, এখানে নাম লেখা আছে। এগুলো থেকে খুব একটা বেশি প্রশ্ন করে না। আমরা জেনারেলি মাথায় রাখবো সাধারণ সল্টের পিএইচ কিন্তু 7 থেকে 7 হয় এক্স্যাক্টলি, ঠিক আছে? যদি সে না অ্যাসিডিক না বেসিক হয়। ওকে। আর সল্টের প্রপার্টিগুলো কি কি? সল্টের প্রপার্টি, একটা প্রপার্টি অলরেডি বলে দিয়েছি, সল্ট না তো বেশি অ্যাসিডিক হবে না বেসিক হবে। সল্ট কি করে, সল্ট যখন কোনো তোমার ওয়াটার বা এই ধরনের কোনো সলিউশনের মধ্যে গুলে দেবে, সল্ট খুব ভালোভাবে গুলে গিয়ে দুটো আয়ন তৈরি করে, একটাকে পজিটিভ একটা নেগেটিভ আয়নে ভেঙে যায় সল্টগুলো। এবং পজিটিভ যে আয়নটা তাকে বলা হয় ক্যাটায়ন, নেগেটিভ যে আয়নটা তাকে বলা হয় অ্যানায়ন। সল্টগুলো তাদের ওয়াটার মধ্যে যখন বা অ্যাকুয়াস সলিউশনে বা জলের মধ্যে গুলে দেওয়া হয়, তখন তারা এরকম আয়ন তৈরি করে। এইরকম আয়ন তৈরি করার ফলে সল্টকে যখন কোনো জলের মধ্যে বা লবণকে তুমি যখন কোনো জলের মধ্যে গুলে দেবে, সেই লবণ গোলা জলটা কিন্তু কারেন্ট কন্ডাক্ট করতে পারে। অর্থাৎ তুমি যদি এখানে একটা তার লাগিয়ে তাকে একটা ব্যাটারির সাথে কানেক্ট করে দাও, ঠিক আছে, এখান থেকে কিন্তু কারেন্ট কন্ডাক্ট হতে থাকবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে সল্টগুলো জলের মধ্যে গুলে গিয়ে এই আয়নগুলো প্রডিউস করে, এরা এই কারেন্ট ক্যারি করতে হেল্প করে। তাই লবণ গোলা জল, নর্মাল জল কিন্তু কারেন্ট ক্যারি না করতে পারলেও সল্ট মেশানো জল কিন্তু কারেন্ট ক্যারি করতে পারে। খালি এটুকু মাথায় রাখলেই চলবে। আমরা এরপর ডিসকাস করবো আমাদের রেগুলার লাইফে ব্যবহৃত কতগুলো সল্টের ব্যাপারে। তার মধ্যে সবার ফার্স্টে আসে কমন সল্ট বা খাদ্য লবণের ব্যাপারে। খাদ্য লবণ বলতে আমরা যে লবণটাকে টেবিল সল্টও বলে থাকি, যেটাকে আমরা খাওয়া দাওয়ার কাজে, রান্নার কাজে ব্যবহার করে থাকি, সেটাই। এই সল্টের মধ্যে অ্যাকচুয়ালি কি থাকে? এই সল্টের অ্যাকচুয়াল নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড থাকে, সোডিয়াম এবং ক্লোরাইড থাকে এর মধ্যে, ঠিক আছে? খাদ্য লবণের রাসায়নিক নাম, পরীক্ষায় প্রশ্ন আসে, পরীক্ষায় প্রশ্ন আসলে এটা লিখবে, খাদ্য লবণের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এর প্রিপারেশন পড়তে হবে না, তবে এগুলো পড়ে রাখবে যে একে কি কি কাজে ইউজ করা হয়। একটা কাজ তো তোমরা জানোই, খাবার দাবার তৈরি করতে, তাছাড়া খাবার প্রিজার্ভ করতে অনেক সময় ব্যবহার করা হয়। কেন খাবার প্রিজার্ভ করতে একে ব্যবহার করা হয়? কারণ খাবার প্রিজার্ভ করতে কি করে ব্যবহার করা হয়? দেখবে অনেক সময় বাড়িতে মাছ মাংস এক্সট্রা থেকে গেলে তাকে যদি রেখে দেওয়া হয়, তার গায়ে নুন মাখিয়ে রেখে দেওয়া হয়। নুন মাখিয়ে খাবারটার গায়ে ভালো করে রেখে দেওয়া হয়। এতে ওই খাবারটা প্রিজার্ভ থাকে। কি করে এই খাবারটা প্রিজার্ভ থাকে নুন মাখানো অবস্থায়, সেটা বুঝিয়ে দাও দাদা। তার কারণ হচ্ছে, যখন কোনো এই খাবারের গায়ে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া বলো বা অন্য কোনো কিছু এসে এই খাবারটাকে নষ্ট করতে চাইবে, রিয়াকশন করতে চাইবে এর সাথে, এই যে সল্ট, সেই সল্টগুলো কি করে, এই ব্যাকটেরিয়ার গায়ের থেকে জল শুষে নেয়। ফলে এই ব্যাকটেরিয়াগুলো মরে যায়, ওরা খাবারের ক্ষতি করতে পারে না। সল্ট প্রচণ্ডভাবে জলের প্রতি অ্যাট্রাক্টেড হয়, জলকে টেনে নেয়। যে কারণে দেখবে বাড়িতে নুনের কৌটো বা নুনের প্যাকেট খোলা থাকলে সেটা জলজলে টাইপের হয়ে যায়। কারণ কি? সল্ট জল টানতে খুব ভালোবাসে। ওকে? তো এই সল্ট কি করবে, এই ব্যাকটেরিয়ার গায়ে যেটুকু জল রয়েছে সেই জলটাকে টেনে নিয়ে ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে। তাই বাড়িতে মাছ মাংস এক্সট্রা হয়ে গেলে সেগুলোকে সল্ট রাখিয়ে রেখে দেওয়া হয়। এইভাবে ওরা আমাদের এই খাদ্য দ্রব্যগুলো প্রিজার্ভ করতে হেল্প করে, ঠিক আছে? এরপর চলে আসি কস্টিক সোডার ব্যাপারে। কস্টিক সোডার ব্যাপারে যদি বলি,
আমরা কস্টিক সোডা রাসায়নিক নাম কি? কস্টিক সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এবং সোডিয়াম হাইড্রোক্সাইড আমাদের কি কাজে হেল্প করে? এ আমাদের যে ডিটারজেন্ট বা সার্ফ তৈরি করতে যে সার্ফগুলো থাকে, যেগুলোকে আমরা নর্মালি জামা কাপড় কাচার কাজে অথবা সাবান তৈরি করার কাজে ব্যবহার করে থাকি, সেখানে এই কস্টিক সোডাকে ব্যবহার করা হয়। ওকে, এর খালি এটুকু জিনিস মাথায় রাখবে, তাহলেই হবে। আচ্ছা, ব্রাইন কাকে বলে? ব্রাইন কাকে বলে এটা মাথায় রাখবে। সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণের যে জলীয় দ্রবণ, তাকে বলা হয় ব্রাইন, সরি, এটা মাথায় রাখবে। ওকে, আর একটা পড়াবো কস্টিক সোডা ছাড়া ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার কি জিনিস? ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি এটা দেয়। ব্লিচিং পাউডার কি কাজে ব্যবহার করা হয় তোমরা জানো? ব্লিচিং পাউডার পানীয় জলকে জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয়। ওকে, এটা সব থেকে বড় ব্যবহার। আর ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, এটা মাথায় রাখবে। এই দুটো জিনিস ছাড়া আর কিছু ব্লিচিং পাউডার সম্পর্কে তোমাদের না মনে রাখলেও চলবে। নেক্সট চলে আসি বেকিং বেকিং সোডা কি? বেকিং সোডার ব্যবহার তোমরা জানো, ক্রিস্পি পকোড়া বানাতে, কেক তৈরি করতে, হ্যাঁ, খাদ্যদ্রব্যটাকে মোটামুটি ফোলাতে এই বেকিং সোডা ব্যবহার করা হয়। বেকিং সোডার অ্যাকচুয়ালি রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট। বাইকার্বনেট কি? এই যে মাঝখানে হাইড্রোজেন থাকলে বাইকার্বনেট বলে, আগের চ্যাপ্টারেই আমি তোমাদেরকে বলেছি। তো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে বেকিং সোডার রাসায়নিক নাম। এই নামটাকে মুখস্থ রাখবে এবং ব্যবহারটাকে পড়ে রাখবে, তাহলেই বেকিং সোডার থেকে তোমরা প্রশ্ন অ্যান্সার করতে পারবে। অ্যান্ড আরেকটা জিনিস, সেটা হলো ওয়াশিং সোডা। ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি? ওয়াশিং সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। নাও হোয়াট ইজ ডেকাহাইড্রেট? সোডিয়াম কার্বনেট এই অবধি তো ঠিক ছিল। এই যে সোডিয়াম কার্বনেট কি করে, তারা বিভিন্ন 10 অণু, যে এক একটা সোডিয়াম কার্বনেটের অণু তারা কি করে না, সাধারণ অবস্থায় যখন থাকে তারা বাইরে থেকে জল শোষণ করে। কতটা জল শোষণ করে? এক একটা সোডিয়াম কার্বনেটের অণু, ধরে নাও এটা একটা সোডিয়াম কার্বনেটের অণু, ঠিক আছে? এ নর্মাল অবস্থায় এরকম রয়েছে। সে কি করলো? বাইরে থেকে জল শোষণ করে। নাও জলের একটা অদ্ভুত প্রপার্টি রয়েছে, জলের মধ্যে থাকে হাইড্রোজেন। সেই হাইড্রোজেন কি করে? প্রচুর পরিমাণে হাইড্রোজেন বন্ডিং তৈরি করে। এই হাইড্রোজেন বন্ডিং গুলো অনেকটা তোমার মানে সুন্দরভাবে সুসজ্জিত থাকে। সুন্দরভাবে সুসজ্জিত থাকায় কি হয়? এই যে সোডিয়াম কার্বনেটের যেটাকে তুমি দেখছো ওয়াশিং সোডা যেটাকে আমরা বলছি, এর যে অণুটা, সেই অণুগুলো পরপর পরপর একটা আরেকটার সঙ্গে যুক্ত হয়ে এই হাইড্রোজেন বন্ডিং গুলোর জন্য একটা ক্রিস্টালাইন স্ট্রাকচার তৈরি করতে পারে। ওকে, ফলে এই জল শোষণ করার মাধ্যমে সোডিয়াম কার্বনেট বা ওয়াশিং সোডা সে এই ক্রিস্টালাইন স্ট্রাকচার তৈরি করতে পারে এই হাইড্রোজেন বন্ডিং গুলোর হেল্প নিয়ে। ওকে, হাইড্রোজেন বন্ডিং এর মধ্যে থেকে যদি এই জলটাকে কোনো রকম ভাবে বের করে নেওয়া হয়, তখন তাদের এই ক্রিস্টাল স্ট্রাকচারটা ভেঙে তাকে দেখতে এরকম হয়ে যায়। ঠিক আছে, দুমড়ে মুচড়ে যায়। এবং এর কেমিক্যাল প্রপার্টিগুলোকেও ধরে রাখতে সাহায্য করে। তাই এইভাবে সোডিয়াম কার্বনেটের সাথে জল যখন বাইরে থেকে অ্যাবজর্ব করে, 10 অণু জল অ্যাবজর্ব করে ও এই ওয়াশিং সোডাটা তৈরি করে। কি কাজে ব্যবহার করা হয় এই ওয়াশিং সোডাকে? জলের পার্মানেন্ট হার্ডনেস রিমুভ করতে। নাও পার্মানেন্ট হার্ডনেস কি, এর ব্যাপারে আমরা অন্য চ্যাপ্টারে ডিসকাস করব। ওকে, আর ডোমেস্টিক পারপাজে একে ওই আমাদের জামা কাপড় কাচার সার্ফ হিসেবে তো একে ব্যবহার করা হয়, এটা তো তোমরা জানোই। ঠিক আছে, নাও বাড়িতে দেখবে মায়েরা অনেক সময় বলে সার্ফের কৌটোটাকে ভালো করে আটকে রাখ, সার্ফের কৌটোটাকে খোলা রাখিস না, তাহলে সার্ফ দিয়ে জামা কাপড় ভালো কাচা যায় না। তার কারণ কি? তার কারণ হচ্ছে সার্ফের কৌটোটাকে যখন তুমি খুলে রাখছো, তাদের যে এই যে ক্রিস্টালাইন স্ট্রাকচার সেটা নষ্ট হয়ে যায়। কারণ রোদে থাকলে কি হবে, তাদের মধ্যে থেকে এই যে 10 মলিকিউল জল, এই 10 মলিকিউল জল এটা বেরিয়ে যায়, ফলে তাদের ক্রিস্টালাইন স্ট্রাকচারটা নষ্ট হয়ে যায়। জল নষ্ট হয়ে গিয়ে তখন তারা নর্মাল সোডিয়াম কার্বনেটে পরিণত হয়ে যায় এবং তাদের যে ওয়ার্ক এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা সেটা কিন্তু অনেকটা কমে যায়। লাস্ট যার ব্যাপারে বলবো সে হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। প্লাস্টার অফ প্যারিসের যদি আমি বলি, প্লাস্টার অফ প্যারিসের ব্যাপারে বলতে গেলে প্লাস্টার অফ প্যারিসের নামটুকু খালি মাথায় রাখবে। কেমিক্যাল ফর্মুলা কি? ক্যালসিয়াম সালফেট। এবং এও কিন্তু হাফ অণু জল শোষণ করে ক্রিস্টালাইন স্ট্রাকচার তৈরি করে। ঠিক আছে, এ জিপসামের সাহায্যে তৈরি করা হয়, প্রিপারেশনটাও মাথায় রাখবে। জিপসামকে যখন হিট করা হয়, জিপসামকে হিট করলে জিপসামে হচ্ছে ক্যালসিয়াম সালফেট, কিন্তু জিপসামের মধ্যে 2 অণু জল থাকে। আর প্লাস্টার অফ প্যারিস সেও ক্যালসিয়াম সালফেট, কিন্তু তার হাফ অণু জল থাকে। তো জিপসামকে যখন তাপ দেওয়া হয়, এই 2 অণু জল থেকে 1.5 অণু জল বেরিয়ে যায় এবং হাফ অণু জল পড়ে থাকে এবং তারা তৈরি করে ক্যালসিয়াম সালফেট। ওকে, ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট বলা হয় বা ক্যালসিয়াম সালফেট হাফ H2O। কি কাজে ব্যবহার করা হয় প্লাস্টার অফ প্যারিসকে? প্লাস্টার অফ প্যারিসকে ব্যবহার করা হয় যদি কারোর হাত পা ভেঙে যায়, তখন ওই ফ্র্যাকচার বোনটাকে সাপোর্ট করতে প্লাস্টার করা হয়, তাই না? ওই প্লাস্টার অফ প্যারিসটাকে সেখানে ব্যবহার করা হয়। এছাড়া বিভিন্ন খেলনা, পুতুল ইত্যাদি তৈরি করতে প্লাস্টার অফ প্যারিসের ব্যবহার করা যায়। নাও সবার শেষে তোমাদের জন্য আমার একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে এক, এই যে আমরা
কোল্ড ড্রিঙ্কসগুলোকে খাই, কোল্ড ড্রিঙ্কসগুলোকে পান করার সময় সেই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে যে একটা অম্ল ব্যাপার থাকে, একটা অ্যাসিড অ্যাসিড ব্যাপার থাকে, সেটা কোন অ্যাসিডের জন্য, এটা ফার্স্ট প্রশ্ন। এবং সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে যখন আমরা একটা কোল্ড ড্রিঙ্কসের বোতলটাকে ঝাঁকিয়ে ওপেন করি তখন একটা ফিজ টাইপের সাউন্ড পাওয়া যায় এবং খুব সাউন্ড করে ওই কোল্ড ড্রিঙ্কসটা ভেতর থেকে বাইরে চলে আসে। এই ফিজ টাইপের সাউন্ডটা তৈরি হওয়ার কারণ কি, এটা তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখে জানাও। তো আজকের ডিসকাশন আমাদের এই অবধি ছিল। আশা করি চ্যাপ্টারটা তোমাদের ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো মোটামুটি। এরপরেও যদি তোমাদের কোনো রকম ডাউট থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখে জানাও, আমি ডেফিনেটলি তোমাদের কোয়ারিগুলোকে অ্যাটেন্ড করার চেষ্টা করব। থ্যাংক ইউ সবাইকে।